আপনি কি কখনো ভেবে দেখেছেন, যদি হঠাৎ করে আপনার সামনে এমন এক শক্তি হাজির হয় যে মুহূর্তের মধ্যে আপনার জীবন শেষ করে দিতে পারে, তখন কি করবেন আপনি? পালাবেন নাকি লড়বেন, নাকি শুধুই বুদ্ধির উপর ভরসা করবেন? আজকের ভিডিওতে আমরা শুনব এমন এক গল্প যেখানে একজন গরিব জেলে মুখোমুখি হয়েছিল এক ভয়ঙ্কর দৈত্যের, যে হাজার বছরের প্রতি মানুষের উপর প্রতিশোধ নিতে চেয়েছিল সেই দৈত্য। এই গল্প শুধু রোমাঞ্চকর নয়, এটা মানুষের মন, ক্ষমতা আর ক্ষমার এক গভীর পরীক্ষা। এই গল্প শুরু হয় সমুদ্রের ধারে, একবার সাধারণ একজন মানুষ নিয়ে। সে একজন জেলে, না রাজা, না যোদ্ধা, না কোনো জাদুকর ছিল। প্রতিদিনের মতো সে তার জাল কাঁধে নিয়ে সমুদ্রে যায়, কারণ তার পরিবার অপেক্ষা করে আছে সামান্য খাবারের আশায়। কিন্তু সেদিন ভাগ্য তাকে এমন এক ঘটনার মুখোমুখি দাঁড় করায় যা সে কখনো কল্পনাও করতে পারেনি। জেলে জাল ফেলল, কিন্তু প্রথম 3 বার কিছুই উঠল না। চতুর্থবার জাল টানতেই উঠে এলো একটি ভারী তামার কলস। জেলে প্রথমে হতাশ হলো, কিন্তু ভেবে নিল হয়তো এটা বিক্রি করে কিছু টাকা পাওয়া যাবে। সে কলসের ঢাকনা খুলে আকাশে কালো ধোঁয়ায় ঢেকে গেল। ধোঁয়া জমে এক ভয়ঙ্কর দৈত্যের রূপ নিল, যার শরীর পাহাড়ের মতো বড়, চোখ আগুনের মতো জ্বলছে। দৈত্য গর্জন করে বলল, তোমাকে আজ হত্যা করা হবে। জেলে ভয়ে কাঁপতে লাগলো। সে প্রশ্ন করল, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে আমাকে কেন মারবে তুমি দৈত্য? দৈত্য উত্তর দিল, কারণ আমি মুক্ত হয়েছি, আর আমার নিয়মই হলো মুক্ত হওয়ার পর যাকে প্রথম দেখব তাকেই হত্যা করব। এখানেই গল্পটা ভয়ঙ্কর মোড় নেয়। দৈত্য জানায় সে এক সময় ছিল শক্তিশালী জিন, যে মানুষের অবাধ্যতার শাস্তি পেয়েছিল। এক জাদুকর তাকে এই তামার কলসে বন্দি করে সমুদ্রের তলায় নিক্ষেপ করেছিল। প্রথম 100 বছর সে আশা করেছিল কেউ তাকে মুক্ত করবে আর সেই মানুষটাকে পুরস্কৃত করবে সেই দৈত্য। দ্বিতীয় 100 বছর সে প্রতিশ্রুতি দিয়েছিল অঢেল সম্পদ দেওয়ার, যে তাকে মুক্ত করবে, কিন্তু কেউ তাকে মুক্ত করল না। কিন্তু শতাব্দীর পর শতাব্দী কেউ আসেনি তাকে মুক্ত করতে। ধীরে ধীরে আশা বদলে গেছে ঘৃণায়, আর পুরস্কার বদলে গেছে মৃত্যুদণ্ডেই। পরে সে প্রতিজ্ঞা করলে এবার যে আমাকে মুক্ত করবে, এই কলস থেকে আমি তাকে হত্যা করব। এই মুহূর্তে জেলে বুঝে যায় শক্তি দিয়ে এই দৈত্যকে হারানো সম্ভব নয়। তার একমাত্র অস্ত্র হলো বুদ্ধি। সে শান্তভাবে দৈত্যকে বলে, আমি একটা বিষয় বুঝতে পারছি না। দৈত্য জিজ্ঞেস করে, কি সেই বিষয়? জেলে বলে, তুমি এত বড়, তাহলে এত ছোট কলসের ভিতরে ঢুকলে কিভাবে? এটা বিশ্বাস করা যায় না। জেলের উদ্দেশ্য ছিল দৈত্যকে আবার এই কলসের ভিতরেই ঢুকানো। এই কথায় দৈত্য অপমানিত হয়। সে প্রমাণ করার জন্য আবার ধোঁয়ায় পরিণত হয়ে কলসের ভেতরে ঢুকে পড়ে। আর ঠিক সেই মুহূর্তে জেলে দ্রুত ঢাকনা বন্ধ করে দেয়, আবারও দৈত্যবন্দী হয়ে যায়। এখানে গল্প আমাদের শেখায়, বুদ্ধি কখনো শক্তির কাছে হার মানে না। একজন গরিব অসহায় মানুষও পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিলে সবচেয়ে ভয়ঙ্কর শক্তিকেও পরাস্ত করতে পারে। এবার দৈত্য কাঁদতে শুরু করে। সে ক্ষমা চায়, মুক্তি চায়, প্রতিশ্রুতি দেয় এবার সে হত্যা করবে না, বরং উপকার করবে। জেলে দ্বিধায় পড়ে যায়, সে কি আবার বিশ্বাস করবে নাকি আবারও প্রতিশোধ নেবে সেই দৈত্য? এই জায়গায় গল্পটা শুধু দৈত্য নয়, এটা আমাদের সবার গল্প হয়ে যায়। যখন কেউ আমাদের কষ্ট দেয়, বিশ্বাস ভাঙে, তখন আমরা কি করি? ক্ষমা করি নাকি প্রতিশোধ নেই? জেলে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় সে দৈত্যকে মুক্ত করবে, কিন্তু চোখ খোলা রেখে। দৈত্য মুক্ত হয়ে কথা রাখে। সে জেলেকে এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে সমুদ্রের মাছগুলো জাদুকরি। সেই মাছ রাজাকে পর্যন্ত অবাক করে দেয়, আর জেলের জীবন বদলে যায়। কিন্তু গল্প এখানেই শেষ না। এই গল্প আমাদের একটা বড় শিক্ষা দেয়। সময় মানুষকে বদলে দেয়। দীর্ঘ অবহেলা আর একাকিত্ব এমনকি শক্তিশালী দৈত্যকেও নিষ্ঠুর করে তুলতে পারে। আবার একটি সঠিক সিদ্ধান্ত, একটি ক্ষমার সুযোগ একজন সাধারণ মানুষের জীবনও বদলে দিতে পারে। এই কারণে দৈত্য ও জেলের গল্প শুধু রূপকথা নয়, এটা লোভ, ধৈর্য, বুদ্ধি আর ক্ষমার গল্প। আলিফ লায়লার হাজার বছরের গল্পের মধ্যে এই গল্প আজও মানুষের ভাবতে বাধ্য করে, শক্তি বড় নাকি বুদ্ধি বড়? এখন আমি আপনার কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই, এবং সত্যিই চাই আপনার কমেন্টে উত্তর দিন। আপনি যদি জেলের জায়গায় থাকতেন, তাহলে কি দৈত্যকে দ্বিতীয়বার মুক্ত করতেন, নাকি শাস্তি দিতেন, এবং কেনই বা দিতেন? কমেন্টে আপনি সিদ্ধান্ত আর যুক্তি লিখুন, আমি পড়ব আর আলোচনা করব।
এমন গল্প, এমন গভীর ব্যাখ্যা যদি আপনার ভালো লাগে তাহলে টাইমপেডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এখানে গল্প শুধু শোনা হয় না, গল্পের মানেও খোঁজা হয়। গল্প কখনো শুধু কল্পনা নয়, কিছু গল্প আমাদের নিজেদের চেহারা দেখিয়ে দেয়, আর এই কারণে আলিফ লায়লা আজও অমর। এদিকে গল্প কিন্তু এখানে শেষ হয়ে যায়নি। দত্ত আবার কলসের ভিতরে বন্দী হওয়ার পর একটা ভয়ঙ্কর নীরবতা নেমে আসে। সমুদ্রের ঢেউ তখনও আগের মতোই আছড়ে পড়ছে, কিন্তু জেলের ভিতরে একটা ঝড় চলছে। সে বুঝতে পারছে এখন সে ক্ষমতাবান। যে দত্ত একটু আগেই তাকে মেরে ফেলতে চেয়েছিল, এখন তার জীবন জেলের হাতেই। এই মুহূর্তটাই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়, কারণ ক্ষমতা যখন হাতের কাছে আসে তখন মানুষের আসল চরিত্র বেরিয়ে পড়ে। কলসের ভিতর থেকে দত্ত কাঁদতে শুরু করে। সে বলে শত শত বছর বন্দি থাকার যন্ত্রণা তাকে পাথর বানিয়ে ফেলেছিল, মানুষ তাকে ভুলে গিয়েছিল, আর সেই ভুলে যাওয়ায় তাকে নিষ্ঠুর করে তুলেছিল। এই স্বীকারোক্তি আমাদের একটা গভীর সত্যের মুখোমুখি দাঁড় করায়। একাকিত্ব শুধু মানুষকে না, দৈত্যকেও দানবে পরিণত করতে পারে। এই অংশটা আলিফ লায়লার অন্য গল্পগুলোর মতোই মানুষের মনস্তাত্ত্বিক দিকে ইঙ্গিত করে। জেলে তখন নিজের ভেতরের দ্বন্দ্বের সাথে লড়ছে। সে জানে প্রতিশোধ নিলে সে নিরাপদ থাকবে, কিন্তু সে এটাও বোঝে ক্ষমা করলে ঝুঁকি আছে। এখানেই গল্পটা আমাদের দৈনন্দিন জীবনের সাথে মিলে যায়। আমরা সবাই কখনো না কখনো এমন অবস্থায় পড়ি যেখানে কাউকে বিশ্বাস করা মানে নিজের ভবিষ্যৎ হাতে তুলে দেওয়া। এই গল্পে জেলে কোনো সাধু না, আবার কোনো নায়কও না, সে একজন বাস্তব মানুষ। সে দত্তকে প্রশ্ন করে, যদি আমি তোমাকে মুক্ত করি তুমি কেন এবার কথা রাখবে? এই প্রশ্ন খুব সাধারণ কিন্তু খুব গভীর। দত্ত তখন বলে, কারণ আমি বুঝেছি অন্যায়ের জবাব অন্যায় দিয়ে দিলে মুক্তি আসে না। এই লাইনটাই পুরো গল্পের দার্শনিক মেরুদণ্ড। এখানেই গল্পটা শুধু দত্তের মুক্তি নয়, জেলেরও মুক্তির গল্প হয়ে যায়। ভয় থেকে মুক্তি, প্রতিশোধ থেকে, চিন্তা থেকে মুক্তি। সে সিদ্ধান্ত নেয় সে দত্তকে আরেকটা সুযোগ দেবে। এই সিদ্ধান্তই তার ভাগ্য বদলে দেয়। মুক্ত হয়ে প্রতিশ্রুতি রাখে দত্ত, আর জেলের জীবন আসে অপ্রত্যাশিত সমৃদ্ধি। কিন্তু এই সমৃদ্ধি শুধু টাকা নয়, জেলে একটা বড় শিক্ষা পায়। সব শক্তি ভাঙা যায় না অস্ত্র দিয়ে, কিছু শক্তি ভাঙা যায় কেবল বিশ্বাস আর ভরসা দিয়ে। আর এই বিশ্বাসটাই আলিফ লায়লার অনেক গল্পে বরাবর ফিরে আসে। এই গল্প আমাদের আরেকটা প্রশ্নের সামনে দাঁড় করায়, দত্ত কি সত্যিই খারাপ ছিল, নাকি পরিস্থিতি তাকে খারাপ বানিয়েছিল? যদি তাকে প্রথম 100 বছরে কেউ মুক্ত করতো তাহলে তো সে নিষ্ঠুর প্রতিজ্ঞা নিত। এই প্রশ্নের উত্তর সহজ না, কিন্তু গল্পটা আমাদের বিচার করতে শেখায়। শুধু কাজেই দেখে নয়, কাজের পিছনের যন্ত্রণাও দেখতে হয়। এই কারণে দত্ত ও জেলের গল্প আজও প্রাসঙ্গিক। এটা আমাদের শেখায় ক্ষমতা পেলে কি করব, সেটাই আমাদের মানুষ হওয়ার মাপকাঠি। এবার আপনার কাছে একটি মতামত জানতে চাই, দত্ত কি আসলেই বদলে গিয়েছিল নাকি পরিস্থিতির চাপে সেজেছিল? কমেন্টে আপনার মতামত লিখুন। আমি জানতে চাই আপনি কোন দিকে বিশ্বাস করেন।